আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সলিউশনকে ইউটিউব চ্যানেলে। আজকে এসি মিলানের উইন্টার ট্রান্সফার উইন্ডো নিয়ে একটু আলোচনা করব এবং এসি মিলানের ম্যানেজমেন্ট নিয়েও একটু ছোটখাটো একটু বিবৃতি দিব। এইবারে ট্রান্সফার মার্কেটটা আসলে এসি মিলানের জন্য খুবই চমৎকার ট্রান্সফার মার্কেট হয়েছে। মানে অনেক বছর পরে আমরা যারা বয়স্করা আছে, অনেক বছর পরে একটা চমৎকার ট্রান্সফার উইন্ডো আমরা পার করেছি এবং অনেক এসি মিলান ফ্যান আছে যারা জন্মই নেয় নাই। তো শেষবার ওরকম ট্রান্সফার উইন্ডো গিয়েছে, তবে এর মাঝখানে একটা কথা বলতেই হবে, এইবারে ট্রান্সফার উইন্ডো আমার মতে সবচেয়ে বেস্ট ট্রান্সফার উইন্ডো ছিল। কিন্তু এসি মিলান কিন্তু বরাবরই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভালো ভালো প্লেয়ার কিন্তু এর আগেও কিনেছে। যেমন পিকাও তোমোরি, ও কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই এসি মিলানে যোগদান করেছিল। তো উইন্টার ট্রান্সফার উইন্ডো তুলনামূলক বলা যায় সামার ট্রান্সফার উইন্ডো থেকে বেটার। তো এইবারে ট্রান্সফার উইন্ডোতে কারা কারা যুক্ত হয়েছে সেটা নিয়ে একটু আগে বলে নিই। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে সান্টিয়াগো জিমিনেজ, মেক্সিকান স্ট্রাইকার, আর্জেন্টাইন বর্ন মেক্সিকান স্ট্রাইকার। মায়ের থ্রুতে সে ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার। তো সেই হিসেবে আমাদের এসি মিলানে যোগদান করেছে 32 মিলিয়ন ইউরো দিয়ে, এবং বোনাস আছে সাথে। তো সর্বমোট 35 ইউরো তার পিছনে স্পেন্ড করা হয়েছে। তো সান্টিয়াগো জিমিনেজ খেলতো ফেয়ারনুডে, এবং ফেয়ারনুডে এই মৌসুমে হাফ সিজন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ছিল। তো জিমিনেজের বয়স 23 বছর, এবং সে কিন্তু আস্তে 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 কিন্তু গোল দেওয়া শুরু করছে। প্রথমে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছিল, তারপর আস্তে আস্তে স্ট্রাইকার হয়ে গিয়েছে, এবং এখন সে হোল্ডিং স্ট্রাইকার হিসেবে খেলে। তো ওকে যদি আমরা কোনো প্লেয়ারের সাথে কম্পেয়ার করি, তো এসি মিলানে আগে এক সময় খেলতো মার্কো বোরিয়েলো। সে হচ্ছে বোরিয়েলো টাইপের স্ট্রাইকার, তবে গোল অপরচুনিটি সে সাধারণত মিস করে না এখন পর্যন্ত যতটুকু দেখা। তো এসি মিলানের সাথে আজকে রাতে রোমার সাথে খেলা আছে, ওই খেলাতে হয়তোবা এসি মিলানে সে ডেবিউ হইতে পারে, কিন্তু তারপরও আমাদের আসলে অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু ফেয়ারনুডের বিরুদ্ধে সে খেলে, মানে ফেয়ারনুডে হয়ে সে খেলেছে, সেই জায়গায় তাকে হয়তোবা খেলানো নাও যেতে পারে। তবে নতুন একটা রুলস আছে যে কোনো প্লেয়ার যদি চলে যায়, সেই হিসাবে সেই প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে খেলানো যাবে। যেমন আলভারো মোরাতা চলে গিয়েছে, তাকে এই সামার ট্রান্সফারই আমরা কিনেছিলাম 13 মিলিয়ন ইউরো, 13 মিলিয়ন ইউরো দিয়ে, এবং সে এই জানুয়ারি ট্রান্সফারে গালাতাসারাইতে চলে গিয়েছে, যে কম্পিটিশন খেলতেছে না। তো সেখানে চলে যাওয়ার ফলে আমরা তার রিপ্লেসমেন্ট হিসেবে জিমিনেসকে খেলাইতে পারি। এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, ম্যানেজমেন্টের এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি না। সামারে মোরাতাকে নেওয়াই কি প্রয়োজন ছিল, যেখানে তাকে ছেড়েই দিতে হতো। তো এখানে আমি বলবো ব্যর্থতা। এখন অনেকে বলতে পারেন মোরাতা খেলতে চাচ্ছিল না, কিন্তু মোরাতা খেলতে চাচ্ছিল না তার আগে কিন্তু এমারসন রয়্যাল নিয়ে কিন্তু মন্তব্যটা উঠেছিল যে এমারসন রয়্যালকে বিদায় করে দিবে, বদলে কাইল ওয়াকারকে তারা নিতে পারে। তো তার মানে একজন সামার ট্রান্সফার প্লেয়ার কিন্তু তারা সেল করতেছিলই। এমারসন রয়্যাল ইনজুরিতে পড়ে যাওয়ার ফলে কিন্তু তাকে সেল করতে পারে না, কিন্তু এমারসন রয়্যাল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ফুলহামে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, তখনই সে ইনজুরিতে পড়ে। এবং ওয়াকার এখন একটু বিপদে পড়ে গিয়েছে, ওয়াকারকে হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে নাও নিতে পারে। তবে ডেভিডে কালাব্রিয়া যেহেতু চলে গিয়েছে, সেই হিসেবে আমরা ডেভিডে কালাব্রিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কাইল ওয়াকারকে ঢুকাতে পারি। এখানে কিন্তু এসি মিলান একটা রুলস ফাঁকি দিয়ে কিন্তু কাজটা করছে। যেমন কালাব্রিয়াকে বিদায় করে দিয়েছে, তার বদলে রিপ্লেসমেন্ট হিসেবে কাইল ওয়াকারকে নিয়েছে, এবং কালাব্রিয়াকে বিদায় করেছে ইউরোপিয়ান কম্পিটিশন থেকে বাদ করে যাওয়া দলের পক্ষে সে চলে যাওয়াতে, যেটা হচ্ছে আমরা কাইল ওয়াকারকে নিতে পারছি। সেম গোস ফর আলভারো মোরাতা, তাকেও আমাদেরকে বিদায় করে দেওয়ার ফলে কিন্তু আমরা জিমিনেসকে সাইন করাতে পারছি। তো এই রুলস ফাঁকি দিয়েই কিন্তু এসি মিলান ট্রান্সফারটা করছে। তবে ট্রান্সফারে যে খেলোয়াড় গুলো এসেছে আমি বলবো আসলে চমৎকার হয়েছে। যেমন জিমিনেজের কথা প্রথমে বললাম, দ্বিতীয় কথা কাইল ওয়াকারের কথা বললাম। তো কাইল ওয়াকার আমার কাছে খুবই ভালো লাগে এই প্লেয়ারটাকে। টটেনহামে যখন খেলতো, ইভেন যখন শেফিল্ড ইউনাইটেডে সে যখন খেলতো, তখন শেফিল্ড ইউনাইটেড সেকেন্ড টায়ার টিম ছিল, তখনও তার ব্যাপারে আমরা অনেকেই জানতাম, যারা আমরা ফুটবল ম্যানেজার অথবা সকার ম্যানেজার খেলে থাকি তারা কিন্তু তার সম্পর্কে আইডিয়া ছিল। তারপর টটেনহামে গিয়ে তো সে নেক্সট লেভেলে চলে গিয়েছে, যদিও টটেনহামে ওই সময় বেল পুরো ব্লকবাস্টার একজন খেলোয়াড় হয়ে গিয়েছিল, সেই হিসেবে কাইল ওয়াকার আসলে সে ব্লকবাস্টার হতে পারেনি, কিন্তু সে কিন্তু খুবই রিলায়েবল একজন ডিফেন্ডার হিসেবে কাজ করে গিয়েছে। এর ফলেই তো ম্যানচেস্টার সিটিতে সে গিয়েছে, এবং ম্যানচেস্টার সিটিতে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতার এক্সপিরিয়েন্স তো আছেই, অনেকগুলা ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল জিতারও এক্সপিরিয়েন্স আছে। হি ইজ এ পারফেক্ট লিডার, হোয়াট মিলান নিডেড। এবং সে কিন্তু প্রথম খেলায় দেখিয়ে দিয়েছে, আমরা প্রথম খেলা যেটা জয়লাভ করে, মানে যেটা ড্র করেছি ইন্টার মিলানের বিরুদ্ধে, সেইখানে কিন্তু সে খুবই কমান্ডিং খেলেছে, খুবই লিডারশিপ স্কিলটা খুব ভালো মতো দেখিয়েছে। সে তার পায়ে বল না থাকা সত্ত্বেও ডিফেন্স লাইনটাকে সে এক করে রাখার চেষ্টা করছে। এই জিনিসটার একটা অভাব ছিল, যেটা ডেভিড কালাব্রিয়ার মধ্যে ছিল না। দো হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, কিন্তু কাইল ওয়াকার কিন্তু অ্যাকচুয়াল মাঠের অধিনায়ক হিসেবেই খেলছে। তো কাইল ওয়াকারের কথা বললাম, এবং জিমিনেজের কথা বললাম। আরেকটা লোন ট্রান্সফারে এসেছে ওয়াও ফেলিক্স চেলসি থেকে। তো একে আমরা সরাসরি দিতে পারবো স্কোয়াডে, কারণ কি চেলসি
চ্যাম্পিয়ন্স লিগ খেলছে না, তার থেকে লোয়ার লেভেলে খেলছে, কনফারেন্স লিগ খেলছে, সেই হিসেবে আমরা ওয়াও ফেলিক্সকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে ইনক্লুড করতে পারবো। এবং ওয়াও ফেলিক্স সম্পর্কে একটা মিক্স ফিলিংস আছে আমাদের। তাকে 5 মিলিয়ন দিয়ে নিয়ে আসা হয়েছে এবং বাই আউট অপশন নাই। প্রয়োজন পড়লে এই লোন শেষে তাকে আমরা নেগোশিয়েট করে নিতেও পারি, আর যদি সে ফ্লপ যায় তাহলে চেলসিতে ব্যাক করে যাবে। তো ওয়াও ফিলিক্স নিয়ে একটা মন্তব্য আমি করতে হয়, ওয়াও ফিলিক্স কিন্তু অনেক বছর ধরেই উদীয়মান প্লেয়ার এবং খুব ভালো ভালো ক্লাবে প্রচুর দাম দিয়ে সে যাচ্ছে, যেমন চেলসিতে সে গিয়েছে প্লাস 50+ টাকাতে, তার আগে অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়েছে, বার্সেলোনাও মাঝখানে গিয়েছে, তারপরে আবার ইংলিশ আরেকটি দলে গিয়েছে এবং জার্মান দলেও খেলেছে। তো ওয়াও ফিলিক্স আসলে বড় বড় ক্লাবে যাওয়ার পিছিয়ে আরেকটা কারণ হচ্ছে মেন্দেস, তার এজেন্ট। তো এই এজেন্টটা হচ্ছে বিশ্বের মানে মিনো রায়ানো চলে যাওয়ার পরে হি ইজ নাও দ্য টপেস্ট এজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সে হচ্ছে ফুটবল প্লেয়ারদেরকে বিভিন্ন বড় বড় ক্লাবে নেওয়ার জন্য খুব পক্ষপাতী, এবং মেন্ডেজের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এসি মিলানে ওয়াও ফেলিক্স আসতে পেরেছে। সেটা অনেকেই অনেক ধারণা করতে পারে যে কনসেকাও তাকে চেয়েছে, নো, মেন্ডেজের একটা ট্রান্সফার করা দরকার ছিল, সেই হিসেবে মেন্ডেজ কিন্তু সেই ট্রান্সফারটা করে ফেলেছে। যেহেতু এখনো উদীয়মান, সাথে রাফায়েল লিয়াও আছে, দুইজন পর্তুগিজ, কোচ পর্তুগিজ, সেই হিসাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ট্রান্সফারটা একটা বড় ধরনের ক্লিক করবে। এবং যেভাবে তাকে নিয়ে সবাই মার্কেটিং করে গেছে, হি ইজ দ্য নেক্সট বিগ থিং। দেখতেও কাকার মতো, হতেও পারে কাকা রিবর্ন হয়েও যেতে পারে। আমাদের এসি মিলান গ্রুপে অলরেডি এই আলোচনাগুলো করা হচ্ছে যে কাকা রিবর্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই হিসেবে দেখা যাক সে কি করতে পারে। এবং আমি আশা করছি ওয়া ফেলিক্স কিন্তু এখানে চমৎকার একটা, যেহেতু বয়স্ক, চমৎকার একটা শাইন করার পসিবিলিটি আছে। তো 3 নম্বর সাইনিং এর কথা বললাম, চতুর্থ সাইনিং এর কথা বলবো, সেটা হচ্ছে রিকার্ডো সত্তিল। তো রিকার্ডো সত্তিল ইতালিয়ান প্লেয়ার, যদিও একটু বয়স হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে। তো এই প্লেয়ারটা আসল কথা আন্ডার রেটেড, ফিওরেন্টিনার ইউথ সিস্টেম থেকে এসেছে। তার বাবা আন্দ্রে সত্তিল কিন্তু ইতালিয়ান সিরিয়ার লেজেন্ড, এবং সে বর্তমানে কোচ। কোচ হিসেবে যথেষ্ট ভালো করেছে, ফিওরেন্টিনা তো কোচ হিসেবে সে আসল কথা তার আন্ডারে ডেবিউ করেছে, কিন্তু সে তেমন একটা আশানুরূপ ফলাফল দিতে পারছিল না। তবে ফিওরেন্টিনা লেফট উইঙ্গার গুলো আসলে চমৎকার ছিল, সেই হিসেবে এর আগে কিয়েসা খেলতো। তো ফাদার সান রিলেশনশিপের একজন খেলোয়াড় এসি মিলানে এসেছে, এর আগে মালদিনি জেনারেশন আমরা দেখেছি, আরো অনেকগুলো জেনারেশন দেখেছি। সেই হিসেবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই আন্ডাররেটেড একটা সাইনিং, এটা কিন্তু চমৎকার একটা করতে পারে। মাত্র 10 মিলিয়ন দিয়ে কেনা, এবং সে কিন্তু রাফায়েল লিওর একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে। রাফায়েল লিও লেফট উইঙ্গার, রাফায়েল লিওর বদলে আমরা আসলে কাকে নামাবো সেটা নিয়ে ঝামেলা হতো। ক্রিশ্চিয়ান পুলিসিচকে লেফট উইং এ খেলানো হতো, ওকাফর ছিল, ওকাফরকে অবশ্য আমরা বের করে দিয়েছি, নাপোলিতে চলে গিয়েছে 10 মিলিয়নে, সরি 23 মিলিয়নে চলে গিয়েছে ওকাফর। তো সত্যিই একটা ভালো রিপ্লেসমেন্ট হওয়ার যখন সমূহ সম্ভাবনা আছে, এবং যেহেতু আন্ডাররেটেড একটা খেলোয়াড়, তার ব্যাপারে কিন্তু বেশি স্টাডি করা যাবে না। এবং তার খেলা যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, সেই ইউটিউবে দেখবেন যে সে কিছুটা ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইল ফলো করতে চায়। ওয়েল, হি ইজ নট ক্রিস্টিয়ানো রোনালদো, বাট হি ইজ আ ভেরি আন্ডাররেটেড হুইচ মিলান নিডেড। কারণ কি, আপনি যদি বড় প্লেয়ারকে খেলান, অপোজিট টিম কিন্তু তাকে মার্ক করার চান্স থাকবে বেশি, তাকে নিয়ে স্টাডি করার চান্স থাকবে বেশি। যেহেতু সত্যিই কিছুটা আন্ডাররেটেড প্লেয়ার, তাকে নিয়ে স্টাডি করার সম্ভাবনা থাকবে কম। অপোনেন্ট টিম গুলো চিন্তা করবে তাকে তো নেওয়া হবে না, কিন্তু রাফায়েল লিও যেহেতু মেইন তারকা, রাফায়েল লিওর মধ্যে তাকে নেওয়া হবে না। এখন যেটা, রাফায়েল লিও কিন্তু একটা সন্দেহের মধ্যে পড়ে যাবে যে তার রিপ্লেসমেন্ট চলে এসেছে, এবং সেই হিসেবে সে কিন্তু আরেকটু ভালো খেলার সম্ভাবনা আছে। তো সতিল আমার কাছে মনে হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন। কারণ কি, রাফায়েল লিও ভালো করবে, যদি ভালো না করতে পারে সতিল নিজেকে প্রুভ করার একটা চান্স পাবে। এবং যেহেতু 4-4-2 ফরমেশনে খেলা, মেইনলি 4-3-3, কিন্তু এটা 4-4-2 কনভার্সন হয়ে যাবে। তো 4-4-2 তে খেলা, সেই হিসেবে লেফট মিডফিল্ডার হিসেবে কিন্তু সতিল একটা যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে। কারণ কি, তার সাথে কম্বিনেশন থাকবে হচ্ছে লেফট ব্যাকের, এবং থিও হার্নান্ডেজ চমৎকার ফর্মে ব্যাক করবে আমার কাছে ধারণা মনে হচ্ছে। তো এই গেল 4টা সাইনিং এর কথা। পঞ্চম সাইনিং যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়ারেন বন্দো। মনজাতে থাকা এই ফ্রেঞ্চ প্লেয়ারটাকে আমার যথেষ্ট ভালো লাগতো। আমরা আসল কথা 4 বছর ধরে তার সাথে লিঙ্ক ছিলাম, মালদিনি তখনও ছিল ডিরেক্টর হিসেবে, সেই থেকে আমরা তার সাথে লিঙ্ক, আস্তে ধীরে মনজাতে গিয়েছে, তারপর আমরা তার সাথে প্রতি উইন্ডোতে লিঙ্ক থাকতে 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 এই উইন্ডোতে আমরা তার সাথে লিঙ্ক ছিলাম না, হুট করে তাকে সাইনিং করা ফেলে হয়েছে ডেডলাইন ডেতে। তো এই একটা সাইনিং আমি স্বাগত জানাবো। কারণ কি, ফোফানা যথেষ্ট ভালো খেলতেছে, রেইন্ডার্স যথেষ্ট ভালো খেলতেছে, এবং বেন্নাসের যেহেতু চলে গিয়েছে, তো তৃতীয় একটা পারফেক্ট মিডফিল্ডার দরকার ছিল, এবং বেন্নাসের বন্দর খেলা প্রায় কাছাকাছি। দেখা যাবে যে এই একটা চমৎকার ডাইমেনশন ক্রিয়েট করতে পারবে। রেইন্ডার্স এবং ফোফানা দুইজনই কিন্তু ভার্টিক্যাল পাস দিতে অভ্যস্ত, ভার্টিক্যালি প্লে করতে অভ্যস্ত। বন্ড হচ্ছে অপর পাশে হরাইজন্টালি মুভমেন্ট করতে এক্সপিরিয়েন্স, এবং হরাইজন্টাল মুভমেন্ট মনজাতে খেলতে সে হরাইজন্টাল মুভমেন্টটা বেশি করতো। সেই হিসেবে মিলানে কিন্তু একটা ওই যে যেটা বললাম নেক্সট ডাইমেনশনে নিতে পারবে। মিলান যদি অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে, তখন কিন্তু তার এই হরাইজন্টাল মুভমেন্টটা খুব ভালো কাজ করবে। কারণ কি, ছোট্ট দলগুলা কাউন্টার অ্যাটাকে খেলার চান্স বেশি,
সেই হিসেবে হরাইজন্টাল মুভমেন্ট প্লেয়ার গুলা কিন্তু বেশি ইফেক্টিভ হবে। তো ছোট দলের বিরুদ্ধে সে কিন্তু ভালো চান্স আছে এবং তাকে আমরা খুব কম প্রাইসে কিনেছি। তো এই 5 জন প্লেয়ার এবারে উইন্টার ট্রান্সফারে মিলান সাইন করেছে। এখন একটা জিনিস নিয়ে আমার একটা মন্তব্য করতে হবে, সেটা হচ্ছে মিলান কিন্তু প্রথমেই এই সাইনিং গুলো করতে পারতো। মিলান অযথাই এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পিছে ঘুরেছে। আন্ডাররেটেড কিছু প্লেয়ারদের পিছে কিন্তু ঘোরাটাই কিন্তু মেইনলি স্কাউটিং সিস্টেমের মেইন কাজ। যেমন আমরা মোরাতার পিছে ঘুরেছি, অবশ্যই মোরাতা একটা ভালো অধিনায়ক, কিন্তু মোরাতাকে কিন্তু ছেড়ে দিতেছে। আর এমারসন রয়্যাল যদি ইনজুরিতে না পড়তো তাকেও ছেড়ে দেওয়া লাগতো। তো আমি রাইট ব্যাক নিয়েছি সামারে, সেই রাইট ব্যাকটাকে আবার উইন্টারও কিনেছি। তা এমারসন রয়েলের জন্য আমাদের কিন্তু কালাব্রিয়াকে বের করে দিতে হয়েছে। তো আমাদের দলের মেইন ক্যাপ্টেন ইতালিয়ান প্লেয়ারটাকে কিন্তু আমরা বের করে দিয়েছি, স্ট্রাইকার বের করেছি, তার বদলে একটা স্ট্রাইকার কিনেছি। তারপর আমরা কাকে কিনেছি? ফোফানাকে কিনেছি এবারের ট্রান্সফারে। আবার কিন্তু আরেকটা মিডফিল্ডারকে কিনতে হয়েছে এবং আমরা বেন নাসেরকে বের করে দিয়েছি। হ্যাঁ, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনুসারে দেখতে পারি যে বেন নাসির আসলে নিজেই মন্তব্য করছে যে তাকে মিলান যেহেতু চাচ্ছে না, প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে তাকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, তাই এবারে যেহেতু তার ফেভারিট ক্লাব মার্সেই তাকে অ্যাপ্রোচ করেছে, সে সাথে সাথে রাজি হয়ে গেছে এবং সে চলে গিয়েছে। হ্যাঁ, মিলানের জন্য লস হয়ে গেছে। যেই প্লেয়ারটা 1 মৌসুম আগে আমরা 50 মিলিয়ন পেতাম, ম্যানচেস্টার সিটি বিট করেছিল, সেই জায়গায় এবারে মাত্র 10 মিলিয়ন দিয়ে সে চলে যেতে হয়েছে। এটা মিলানের জন্য লস হতে পারে, কিন্তু আমি আমার মতে বেনাসির যেই লেভেলের খেলোয়াড়, আমাদের সবার পছন্দের একজন খেলোয়াড়, এটা কিন্তু আমাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন। কারণ কি কনসেকাওয়ার আন্ডারে বেনাসির ভালো করতে পারবে না, সেটা আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম। রেন্ডার্স ফোফানা যেই লেভেলে উঠে গিয়েছে, সেই হিসাবে বেনাসের আসলে ইনজুরির কারণেও বলা যায় সব মিলিয়ে আসল কথা পারছিল না। তো বেন নাসের চলে গিয়েছে, কষ্টও পেয়েছে, ডেভিড কালাব্রিয়া চলে গিয়েছে, কষ্ট পেয়েছি, কিন্তু এসি মিলান থেকে কোনো খেলোয়াড়ই কিন্তু বড় না। তো তাদের রিপ্লেসমেন্ট করা দরকার ছিল। তারপর যে চলে গিয়েছে সেটা হচ্ছে ওকাফোর, নাপোলিতে গিয়েছে। ওয়েল, এখানে আমি নাপোলি নিয়ে কমেন্ট করতে হয়, তারা গার্নাচোর সাথে লিঙ্ক ছিল, তারা আদেমি এর সাথে লিঙ্ক ছিল, সেখানে তারা ওকাফোরকে নিয়ে খুশি রয়েছে। হ্যাঁ, ওদের স্পোর্টিং ডিরেক্টর একটা মন্তব্য করেছে, আসল কথা এগুলা ফাইন্যান্সিয়াল ইস্যু এবং স্ট্রাকচারাল ইস্যুর জন্য তারা ওকাফোরকে সাইন করেছে। রিলেটিভলি রিলেটিভলি চিপ প্লেয়ার, কিন্তু 23 মিলিয়ন দিয়ে একজন খেলোয়াড়কে কিনেছে যে এসি মিলানের ফ্লপ, তাকে আসল কথা চিপ আমি মনে হয় বলতে পারবো না। তবে হ্যাঁ, তারা কুইচা কোয়ারেজস্কিলিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে ওকাফরকে যদি নিয়ে থাকে, আমি বলবো ইটস এ গুড সাইনিং। কারণ কি ওকাফর আসলে আন্ডাররেটেড, এসি মিলানে হয়তো বা ফ্লপ গিয়েছে, কিন্তু সে সামনে ভালো করার সম্ভাবনা আছে। আরেকজন প্লেয়ার যেটা গিয়েছে সেটা হচ্ছে এসি মিলানের ইয়ুথ প্রোডাক্ট জেরোলি। জেরোলির কথা কেন বলছি? হি ইজ এ ভেরি ট্যালেন্টেড ইয়াংস্টার এবং তার মনজাতে চলে যাওয়াটা আমি অন্তত স্বাগত জানাবো। কারণ কি ইতালিয়ান প্লেয়ারদের ফ্লারিশ করা দরকার, যেটা এসি মিলানে করতে পারছিল না। মনজা কিন্তু অলরেডি বন্ধকে ফ্লারিশ করিয়েছে, মালদিনিকে ফ্লারিশ করিয়েছে। মালদিনিকে সেল করে এসি মিলান উল্টা 5 মিলিয়ন টাকা পেয়েছে, কারণ কি ওখানে একটা ক্লজ ছিল 50% সেল। তো মনজা 10 মিলিয়ন দিয়ে সেল করেছে, সেখান থেকে 10 মিলিয়ন ইউরো দিয়ে সেল করেছে, সেখানে কিন্তু আমরা 5 মিলিয়ন পেয়ে গিয়েছে। হ্যাঁ, মালদিনি আতালান্তায় গিয়েছে, তো পিচ্চি বাচ্চাটা যদি শাইন করে আমাদের চেয়ে বেশি খুশি কেউ হবে না। তো এই গেল কয়েকটা ট্রান্সফার উইন্ডোর বিক্রি করা প্লেয়ারদের। এবং এই ক্ষেত্রে বলবো এবারে সামার ট্রান্সফার যতটা না সাইনিং এর জন্য আমার কাছে ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে বিক্রি করা গুলা। কারণ কি দলের ডেড উড যেটাকে বলে, ডেড উড প্লেয়ারদেরকে আমরা বিক্রি করতে পেরেছি, এবং এটা অবশ্যই 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 একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাকে যদি বলা হয় যে এবারে ট্রান্সফার উইন্ডোর রেটিং দিতে, আমি এবারে এসি মিলানকে 10-এর মধ্যে 8 রেটিং দিব। কারণ কি জিমিনেজ অবশ্যই একটা এক্সপিরিয়েন্স এবং প্রুভেন স্ট্রাইকার, যে সে ভালো করতে পারবে। এবং যেটা ওয়াও ফেলিক্স, হ্যাঁ, এর ক্ষেত্রে আমার রেটিংটা কমেছে। বন্ধ যেহেতু বেঞ্চের জন্য দরকার, সতিল বেঞ্চের জন্য দরকার, ওয়াকার একটা গ্রেট লিডার। তো সব মিলিয়ে আমি 8 রেটিংটা এবারে দিব। তবে 8 রেটিং এ এত বাড়ানোর পিছে কারণ হচ্ছে আমাদের ট্রান্সফার থেকে বের করে দেওয়া। মোরাতা যেমন গোল করতে পারছিল না, আমাদের স্ট্রাইকার গোল স্কোরিং স্ট্রাইকার দরকার। আব্রাহাম যেহেতু ডিফেন্স ব্রেকিং স্ট্রাইকার, তো গোল স্কোরিং স্ট্রাইকার হিসেবে জিমিনেজ আছে, মোরাতা চলে গিয়েছে। ডেভিডে কালাব্রিয়া, হ্যাঁ, ওর বিনিময়ে কিন্তু আমরা কিছুটা হলেও টাকা পেয়েছি, এবং ওর বিনিময়ে আমরা কাইল ওয়াকারকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে ঢুকাইতে পেরেছি। তো সেই হিসেবে আমি ডেভিড কালাব্রিয়ার বিদায় নেওয়াটাকে আমি স্বাগত জানাবো। 3 নম্বর যাকে বিদায় দিয়েছিলাম সেটা হচ্ছে ওকাফর, এবং ওকাফর আসলে মানে মিলানে এসে কারো আন্ডারে ভালো করতে পারছিল না। তো একজন ভালো খেলোয়াড় সে, সুইস ন্যাশনাল টিমেও সে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, এবং মিলানের বিরুদ্ধে কিন্তু সে গোল দিয়ে কিন্তু আসলে লাইমলাইটে চলে গিয়েছিল। তো তারও আসল কথা গেম প্লে দরকার। সেই হিসাবে এসি মিলানে এবারে ট্রান্সফারটাকে আমি হাইয়েস্ট রেটিং দিচ্ছি। এবং সামার ট্রান্সফারটাকে আমি যেখানে 5 দিয়েছিলাম আগে, সেই ক্ষেত্রে এটাকে রিপ্লেসমেন্ট করতে পেরেছে।
তো এখানে আমি ভিডিওটা আপাতত রাখি। আজকে এসি মিলান নিয়ে গল্প করব, কালকে হয়তো বা ইন্টার মিলান নিয়ে গল্প করবো, যদিও ইন্টার মিলানে মাত্র একজন খেলোয়াড়কে নিয়েছে। তারপরে আমি চিন্তা করছি প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডো কত রেটিং, প্রত্যেকটা ক্লাবের 20টা ক্লাবের নিয়ে আলোচনা করার একটা চেষ্টা করব। তবে হ্যাঁ, টপ 6 টিম গুলো নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব, তারপরে আমি আসলে 2টা টিম অথবা 4টা টিম মিলে মিলে ভিডিওগুলো করবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। কষ্ট করে এত লম্বা একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।